আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। জিজ্ঞেস করুন মোদিকে, আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি, আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে দেড় কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারং 36, আর এটাকে যদি 13 বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে? তার টাকা বেশি না, অর্পিতার টাকা বেশি। এত খেটে খুটে ম্যাডাম কি আর ইনকাম করলেন? আপনার টাকা কম, আমি বলছি অর্পিতার টাকা বেশি। অর্পিতার কি গুণ আছে বুঝে নিন, তাহলে বাংলায় ওই গুণ থাকলেই এত টাকা পাওয়া যায়। আর একজনের টাকা আপনার চেয়ে বেশি মনে হচ্ছে, সেটা হচ্ছে ওই অনুব্রত দেহরক্ষী সাইকেল, সে নাকি 100 কত কোটি টাকার মালিক। আপনার কি 100 কত কোটি টাকা হয়েছে? হিসেবেটা দেবেন তো একটু। তাহলে তো আপনি অনুব্রত মতো কোনো লোকের বডিগার্ড হয়ে যেতে পারতেন, ওটাও তো সহজ রাস্তা ছিল। আচ্ছা, আপনার ওই টাকাগুলো কাকে দেন আপনি? এত টাকা আপনার নেন না বলছেন, কোনো টাকা রিফিউজ করেন তো? ও রিফিউজ করে দেন? ও বাবা, কত ত্যাগী। কিন্তু ওনাকে তো গায়ে জোরে দেয়, কত সুন্দর সুন্দর উপন্যাস লিখেছে। সে যারা প্রকাশক তারা ছেড়ে দেবে? আপনি জানেন না, উনি টাকা চান না, গায়ের জোরে দিয়ে যান ওনাকে। ওনার কবিতা, ওনার সাহিত্য, ওনার শিল্পকলা, ওনার 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 ছবি, মানে চিত্রকর হিসাবে উনি অ্যাডভোকেট, উনি ভাষাবিদ, উনি নাট্যকার, উনি সঙ্গীতকার, কত কারটার আছে। পৃথিবীর সব অ্যাওয়ার্ড তো মনে হয় ওখানেই চলে গেছে, যাওয়া উচিত। কিছু গেছে, বাকিটা যায়নি। উনি তো আবার অ্যাওয়ার্ড নেন না। ওনাকে যখন অ্যাওয়ার্ড দিতে যান বাড়তে বসে উনি দৌড়ে নেমে চলে যান। পৃথিবীর ইতিহাসে কোথায় দেখেছেন যে একজনকে স্টেজে উঠেছেন তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে? অ্যাওয়ার্ড দিচ্ছেন কেউ, আর উনি দৌড়ে এবার স্টেজ থেকে নিচে নেমে চলে গেলেন, দৌড়ে একদম। মানে অ্যাওয়ার্ড যেন আতঙ্ক, যেমন রাজ্যপালকে নিয়ে ওনার আতঙ্ক। রাজ্যপালকে দেখতে পেলে যেমন এখন রাজভবনে গেলে আতঙ্ক হয়ে যায় না, ওরে রাজ্যপাল, ওরে বাবা, সে অ্যাওয়ার্ড হলে ওরে বাবা, এত অ্যাওয়ার্ড ওনার আছে। তো আমি শুধু ওনাকে বলি, আপনার এত কারিশমা, সব টাকা লোককে গোপনে দেন। হাজি মোহাম্মদ মহসিন, তিনি কিন্তু প্রকাশ্যে লোককে দান করতেন না, তিনি গোপনে গোপনে রাত্রে বেলা। এই আপনাদের এলাকায় কেউ না খেয়ে আছে এরকম আছে নাকি? আপনি কিন্তু মাননীয়কে দেখতে পেয়ে যেতে পারেন। উনি হয়তো রাজবিরিতে গিয়ে আপনার গ্রামের বাড়িতে গিয়ে পাড়ায় পাড়ায় খোঁজ নিয়ে উনি তাদের খাওয়া দাওয়া আছে কিনা দেখেন, তারপর নীরবে নিভৃতে কাউকে বলেন না, উনি তাদের হাতে টাকা দিয়ে চলে আসেন। এটা আপনারা জানেন না, ওই টাকাটা ওখানে খরচা। হাজি মোহাম্মদ মহসিন ঠিক যেভাবে খরচা করতেন, মাননীয় নিশ্চিত করে ঠিক সেভাবেই খরচা করেন। না, টাকাটা গেল কোথায়? ওনাকে টাকা দেয়, উনি নেননি বলে কি হবে? উনি না বললে কি গায়ের জোরে দেয়? তোরা অত বই লিখে আপনি জানেন, পারবেন? একজন মেয়ে এটা পারবেন? ডায়লগ তো অনেক মারেন, শুধু বুদ্ধদেব ভট্টাচার্য দেখাচ্ছেন বসে বসে। কুস্তা পক্ষ সব, তাহলে কুস্তা করতে জানেন। ধন্যবাদ, বলুন। এরপরে রীতিমতো তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলছেন আমার নামে সিবিআই মামলা করেছিল বদমাইশের গাছগুলো, যেদিন ওদের গাছে বেঁধে ভালো করে আদর করতে পারবো আর সেদিন বুঝবে মিথ্যা বলার কি দাম। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। গাছে বেঁধে আদর করবে? একদম। আচ্ছা, পাহাড়ের গা দিয়ে যখন অমিত শাহজি আর মোদিজিরা উঠছিল, ওখানে তিনি তো লাথি মারার একটা ভঙ্গিতে ছিল, রাতে লেগেছিল না লাগেনি? ওটা তো কার্টুনে ছিল না? আচ্ছা, কার্টুনে ওটা জাস্ট বলে দেওয়া, সাবধান হয়ে যাওয়া, সাবধান হয়ে গেল। তো উনি গাছে বেঁধে মারবেন? কাকে কে মারবেন গাছে বেঁধে? আচ্ছা, গাছে বেঁধে ওনার কাছে কুণাল ঘোষ তো আছে, ওনাকে ডাকাডানি বলেছিলেন। আচ্ছা, ওনাকে গাছে বেঁধে মারা যাবে না? আপনার লোক, গাছের লোক। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়কে নিশ্চয়ই মারা যাবে না গাছে বেঁধে, শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান। আবার এই অনুব্রতকে মারা যাবে না, অনুব্রত যে ভুঁড়ি আছে, গাছে বাঁধতে গেলে গাছ ভেঙে পড়ে চলে যাবে। আর একটা আছে বাল্লু রোগা হয়ে গেছে, গাছে বাঁধতে হবে না, দড়ির মধ্যে আটকে যাবে। মানে এখন আর বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি বলেছিলেন না, কারো ঘাড়ে মাথা নেই, যাই না কোথায় মাথা আছে যাই না, উনি এখন দেখতে পাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গাছে বেঁধে মাদার কথা উনি যখন বলছেন, আমি শুধু আপনাকে একটা কথা বলি,
উনি তাহলে মারপিট করবেন? মানে আইন আদালত বলে কিছু নেই? মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে অমুককে ধরে মারবো, তাহলে মানে লোক ধরুন অন্যায় করলো, ধরুন আমি একটা অন্যায় করলাম বা আপনি কোনো একটা অন্যায় করলেন, তাহলে মাননীয় আমাদের গাছে ধরে মেরে দেবে? তাহলে ভারতে পশ্চিমবঙ্গে তাহলে হাইকোর্টের দরকার নেই। এই যে ব্যাংসাল কোর্ট কি সব রয়েছে, আলিপুর কোর্ট কিছু আছে না, কোর্ট কাচারি থানা পুলিশ সব তুলে দিক। না না, গাছে বেঁধে তো উনি মারেন বলছেন। তো এটা তো বলেনি যে আদালতের নির্দেশে কোর্টে মারা হবে, কোথাও মারা হবে বা পুলিশ মারবে, এরকম তো বলছে না, উনি মারবেন। আচ্ছা আচ্ছা, সন্দেশখালীতে কি ওই এখন এই মারধরটা চলছে নাকি? এখন সন্দেশখালীতে দেখলাম যে কাকে মারধর করেছে, কাকে তুলে নিয়ে গেছে, তো চলছে। আচ্ছা, অভিজিৎ বাবুকে কি গাছে গাছে বেঁধে মারবে নাকি? অনেক তো রাগ আছে অভিজিৎ বাবুর উপরে, কতগুলো রায় দিয়েছে বলুন তো, একদম অনুপ্রেরণা গেরুয়া কথাকার। আচ্ছা, হাইকোর্টে যে সকল জাস্টিসরা আছে যাদেরকে গেরুয়া বলে উনি ছিলেন, ওনাদেরও কেউ গাছে ধরে মারবে না তো, গাছে বেঁধে আর কি মারবে? কাকে কাকে? রাজ্যপালকে মারবে নাকি গাছে গাছে বেঁধে? রাজ্যপাল অনুপ্রেরণা পায়নি, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সকল লোকরা অনুপ্রেরণা পায়নি তাদের প্রত্যেকে তাহলে উনি গাছে ধরে বেঁধে মারবে? প্রধানমন্ত্রীকে মারবে না তো আবার? প্রধানমন্ত্রী তো, আচ্ছা আম হয়েছে না এবারে, তো ঝড় টড় তেমন হয়নি। আচ্ছা, আম নিয়ে কবে উনি যাবেন আমি ভাবছি, লোকসভা ইলেকশনের পরে প্রধানমন্ত্রীর কাছে কবে যাবেন উনি? এই খাওয়া দাওয়া কি বলেছে একটা, বলছেন প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মোদিবাবুকে মাছ খেতে আসার নেমন্তন্ন তিনি করেছেন। তিনি বলেছেন মোদি এখন বলে বেড়াচ্ছেন মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, তাহলে কি ব্যাঙের ছাতা খাবে? আপনি জোগাড় করে দিন, যার যা ইচ্ছা খাবে, যে নিরামিষ ভালোবাসে সে নিরামিষ খাবে, যে আমিষ ভালোবাসে সে আমিষ খাবে। এই দেশে আমাদের সকলের খানা পিনা, নানা ভাষা, নানা মতো, নানা পরিধান। এবং তিনি আরো সংযোজন করেছেন, তিনি বলেছেন কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ পটল চিংড়ি ভালোবাসে, কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে মোদিবাবু আপনি খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, খেয়ে দেখবেন, তৈরি করে দেব, কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, নিজে রান্না করবো। কি অপূর্ব ভালোবাসা, কি অপূর্ব চিংড়ি মাছ খাওয়ার আমন্ত্রণ করছেন। তো এখন আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, কেউ মাছলি খাতা হ্যাঁ, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো ব্যাঙের ছাতা খাবে? জোগাড় করে দিতে বলুন না, বার্লি খাবে, যার যা ইচ্ছে খাবে। যে ভেজ ভালোবাসে ভেজ খাবে, যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো সকলে, সব বিবিধের মাঝে দেখো মিলন মহান। যার যার মতো, কেউ ধোকলা ভালোবাসে, কেউ ধোসা ভালোবাসে, কেউ ইডলি ভালোবাসে, কেউ পরোটা ভালোবাসে, কেউ রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে, কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে, তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো, কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করব। না, অপূর্ব প্রেম। আপনি টানটা দেখুন। আমি কতবার বলেছি মোদিজি হচ্ছে দিদিজির সবচেয়ে প্রিয় মানুষ। যখন ওনাকে বলে লাথি ফাতি দেখিয়েছে না, এই কোমরে দড়ি বাঁধার কথা বলেছিল, কোমরে দড়ি বাঁধাবে, পশ্চিমবঙ্গে গেলে নাকি কোমরে দড়ি বেঁধে দেবে, মানে ও একদম খুনি আসামি। কে? এই প্রধানমন্ত্রী, মানে অভিজিৎ বাবু তো এখন হয়েছে খুনি, প্রধানমন্ত্রী অনেক আগেই খুনি আসামি ছিলেন। তো এটা করেছিল যখন আম নিয়ে চলে যায়, আম নিয়ে যখন মোদিজির সাথে দেখা করে, আর ওই উত্তরীয় নেয় আর কি, সব পাঞ্জাবি নেয়, পাঞ্জাবি ওই শান্তিনিকেতনের পাঞ্জাবি, ভালো পাঞ্জাবি একটা নেয়, তখন আমার মনে হয় এটা ভুল হতে পারে, মনে হয় দিদি মনে হয় মোদিজিকে বলেন, দাদা রাগ করবেন না দাদা, আমি একটু তোমার সাথে ইয়ার্কি না হলে করেছি, তোমাকে ভালোবাসি ভক্তি করি তাই তো তোমার কথা বলি এভাবে, তোমার আপন না হলে মা বলতে পারতাম বলো? আমি যেমন মুখ্যমন্ত্রী লোকের ঘরে ঢুকে গিয়ে রান্না করে দিয়ে চলে আসি, এটা আপন ভাবি তাই তো করি। মাননীয় এই ক্রেজটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু মানুষ নেয়, মানুষ খায়। আপনি বলুন তো, কোথায় গ্রামাঞ্চলে চলে গিয়ে একটা বাচ্চাকে কোলে দিয়ে দিল, ওটা দেখে গেছে, ওটা শিখে গেছে, জানেন তো? ঠিক ওই কাজ শিখছে ওই আপনাদের কি নাম, রচনা, ওই যে কি আছে, ওই একজন বউ, কার বউ সে পালিয়ে গেছে না একটা বউ, ওই নাম কি, কি সৌমিত্র খান বউ, সে নাকি আবার দাঁড়িয়েছে কোথায়, সেও দেখি বাচ্চাকে করে নিয়ে নিচ্ছে, কোদাল দিয়ে রাস্তায় মাটি খুঁড়ছে, চাষবাস করছে, মানে দিদিকে নকল আর কি। দিদি আবার কাকে নকল করেছে? মহাত্মা গান্ধী চটি পরে ঘুরতো, সাদা কাপড় পরে, সাধারণ একটা ছোট্ট একটা
এই ধুতির মধ্যে পরে ঘুরতো, মানে দেখতে হবে, এটা খারাপ কিছু না। মহাত্মা গান্ধী থেকে এলো দিদি, দিদি থেকে এলো ওই কি নাম সুজাতা না কি নাম, বা এইসব রচনা না কি সব, এইসব একই আর কি সব লেভেলটা। তো আমার বক্তব্য হচ্ছে মাননীয়া একটা বড় কথা বলেছে, কিন্তু সেটা হচ্ছে আমিষ নিরামিষ প্রশ্ন। বেশি নিরামিষ কিন্তু খাওয়া যাবে না বাংলায়। ডাক্তাররা বলছে নিরামিষ খেলে শরীর টরীর খুব ভালো থাকে, নিরামিষের মধ্যে জটিলতা কম, অনেকটা সহজ খাবার আর কি নিরামিষটা। দিদি বলছে ওসব বাংলায় চলবে না, ওসব তুই গুজরাটে দেখাবে, নিরামিষটা সব গুজরাটে দেখাবে, ওসব এখানে চলবে না। এখানে মাছ মাংস ডিম খাবে, বাঙালি জাতি খাবে, ভুঁড়ি বাড়বে। কলকাতা পুলিশকে দেখেছেন, রাজ্য পুলিশকে দেখেছেন, আগে ভুঁড়ি যায় তারপরে বডি যায়, আগে ভুঁড়ি তারপরে বডি। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ঐতিহ্য আমাদের। আমাদের দেখতে রসগোল্লা টাইপের লাগবে। মিঠুন চক্রবর্তী এক সময় বলেছিল হিন্দি সিনেমায় গিয়ে যে বাংলার লোককে দেখলে রসগোল্লা মনে হয়। আমি দেখি প্রমাণ করে দিয়েছি রাফ টাফ নায়ক কাকে বলে, দেখিয়ে দিয়েছি গোটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তো মাননীয় ওটা পছন্দ করেন না, আমাদের রসগোল্লার মতো হতে হবে। তাই আমিষ খেতে হবে, মাছ মাংস ডিম খেতেই হবে। আর প্রধানমন্ত্রী তো না ইনসাফি, তুই বাংলায় আসবে আর তুই মাছ মাংস ডিম খাবেন, ইয়ার কি বেঁচে নাকি? এখানে এন্ট্রি দেবো না, এন্ট্রি দেবো না আমরা। মাছ মাংস ডিম মন্দি খেতে হবে, বিশেষ করে মাছটা খেতে হবে, বাঙালির মাছ। ওইটা নিয়ে খিল্লি করলে চলবে না, কিন্তু বাংলায় ভোট পাবে না। কিন্তু বাঙালির লোক যদি জানতে পারে মোদিজি মাছ খায় না, মোদিকে ভোট দেবে না। দিদি জানে সেটা, বাঙালি লোকের সেন্টিমেন্ট জানে, রসগোল্লা মাছ এসব চাই, আর আপনাকে গিয়ে মাছ দিয়ে আসবে, চিন্তা করছেন কেন একটা? তো দিদি কিন্তু আবার ভালোবাসাটা আছে, মানে মাতৃসুলভ ভালোবাসা। রাজ্যপালকে না হলে ও বাবা, রাজ্যপালটা একটু চরিত্র ফরিত্র কিসব ব্যাপার আছে, প্রধানমন্ত্রীর চরিত্রটা একটু ভালো আছে। তাই প্রধানমন্ত্রীর কাছে যাবেন, তার সাথে গোপনে বৈঠকও করবেন। শুধু বৈঠক করলে হয়? শুধু মিষ্টি খাওয়ালে হয়? নিজে হাতে করে খাওয়াবেন, নিজে হাতে মাছ রান্না করে, লোককে দিয়ে কিন্তু করবেন না। বলে দিয়েছেন আমি নিজের হাতে মোদিজিকে বাংলার মাছ রান্না করে খাওয়াবো। আপনি ভালোবাসাটা বুঝুন। এবার বলবেন গ্রেপ্তার হয়নি কেন, বলবেন তো ভালোবাসাটা বুঝুন। আবার বলি গ্রেপ্তার হয়নি কেন? উনি এই ইলেকশনটা মিটে গেলেই যাবে, এটা জানেন তো নাকি? না, জানেন না। এখন গালাগালির পর্ব চলবে, ধরাধরির পর্ব চলবে, শ্লীলতাহানির পর্ব চলবে, মানি গুণী ইজ্জত হানির গল্প চলবে, চলবে। এটা নিয়ে ভাবিত হবেন না, শুধু ভাববেন নির্বাচন মিটে যাওয়ার পর সামনে তো বিধানসভা আছে, ওনাকে বিধানসভায় থাকতে হবে। লোকসভাটা যা পারে হোক, বিধানসভায় থাকতে হবে। নিশ্চিত করে ভালো আম নিয়ে যাবে, কাপড়ও নিয়ে যাবে। কথা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হবেন বলছেন। আমি আর কি বলবো, এটা আমি বলতে পারি? বললে তো আমার নামে আবার ডিফরমেশনের মামলা, ইংরাজি ভাষা হয় ডিফরমেশন, কঠিন কথা। আমি বাবা ওসব বলতে পারবো না, আমার খুব ভয়টা লাগে। ওনার সম্পর্কে বলার জন্য তো শুভেন্দু অধিকারী আছে, আমাকে আর বলছেন কেন? আচ্ছা, উনি কিচ্ছুটি করেননি, বাংলা খুব ভালো চলছে। খালি ওনাকে একটা আমি অনুরোধ করবো, মাননীয় আপনার এখানে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, আপনি শুধু সততার প্রতীক এই পোস্টারটা চারিদিকে মারুন। যেখানে যেখানে আপনি যাবেন সঙ্গে করে একটা ফেস্টুন যাবে, সততার প্রতীক বুদ্ধিখান আপনার ছবি। করতে পারেন কিনা দেখুন, দেখি আপনার কত ক্ষমতা আছে, শুধু ওইটুকু করুন। শুধু ওইটুকু করে দেখান আপনি সারাক্ষণ কোটি কোটি টাকা খরচা করেছেন, লাখ লাখ টাকা খরচা করেছেন, গোটা বাংলা জুড়ে সততার প্রতীক ছিল। ওটা কোথায় গেল? ওটা কি জীবন কৃষ্ণ সাহার মতো ওই পুকুরের জলে মোবাইল হয়ে ঢুকে গেল? জামিন পেলে সব ভালো নাকি? না, উনি নেচে কুদে কোনো লাভ নেই। জামিন পেলেই সব ভালো হয়ে যায় না, ওটাকে কোনোদিন সাময়িক মুক্তি বলে ওটা জামিনটাকে। শুধু আপনাকে বলবো ম্যাডাম, আপনি ওইটুকু খালি করে দেখান তো, সততার প্রতীক কথাটিকে একবার ব্যবহার করে দেখান, একটু করে দেখান তো, দেখি সাহস করতে হচ্ছে আপনার। দেখুন ট্রোল মিম এটা গোটা রাজ্য চলছে, যুব সম্প্রদায়ের চাকরি নেই, আরো আনন্দ ঘন হবে গোটা রাজ্য। ট্রোল মিম তাতে ভরে যাবে গোটা রাজ্য, শুধু হাসি আর ঠাট্টা। আর মানে একটা কথা বলি, আপনি এতগুলো চুরি চামারির দায়টা তাহলে নেবে কি? আপনার তো মেয়র বলেছিলেন, আপনার নাকি ছোট ভাই নাকি নাম ববি দা বলেছিলেন যে এটা হচ্ছে আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি। পার্থবাবুদের ধরার আগে বলেছিলেন কালেকটিভ রেসপন্সিবিলিটি। আবার আপনার অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে সুপার নিউমারি পোস্টে ওইটা নিয়ে
ইডি যেন তদন্ত ফদন্ত এখন না করে। কেন? তদন্ত করলে গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে। আচ্ছা, আপনার গোটা মন্ত্রিসভা জেলে চলে যাবে, এটা কে বলছে? এটা বলছে আপনাদের পেড অ্যাডভোকেটরা, আপনাদের টাকা দেওয়া অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টে বলছে ম্যাডাম ম্যাডাম। আর আমাদের ববি হাকিমজি কি বলছেন যে পার্থবাবুরা যেটা করেছে ওটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, তার মানে সবাই চুরির জন্য দায়ী। তো আপনিও তো আছেন নাকি? আপনি বাদ আছেন? ববি ভুল না আপনি ভুল? আগে ঠিক করুন এটা, কে ভুল বলেছে? আর কুণাল ঘোষ একটি কথা কদিন আগে বলেছে, যখন ওর মন খারাপ হয়েছিল, মন খারাপের কত কথা মন খারাপের কত কথা বলেছিলেন যে মাননীয়া কেন চুপ করে আছেন? এখন এই মুহূর্তে আমার জানা মন্ত্রী আছে যে শিক্ষায় দুর্নীতিতে পুরোপুরি যুক্ত, আমি তার প্রমাণ, আমার কাছে প্রমাণ আছে। সে বাইরে ঘুরে বেড়ায়, তার জেলে থাকার কথা ছিল। এটা কুণাল ঘোষ বলেছেন। ম্যাডাম, আপনার কুণাল ঘোষ, তো সেই মন্ত্রীটা কে একটু জানবেন ম্যাডাম? পার্থ ঘোষ, এই আমাদের কুণাল ঘোষের কাছ থেকে। আপনার খুব প্রিয় পার্থ কুণাল ঘোষ, অনেক পাওয়ারফুল লোক আছে। জেনে আপনি ইডি সিবিআই তো পরে আসবে, আপনার নিজের তো একটা সিআইডি আছে, তাদের দিয়ে তদন্ত করে ওকে মন্ত্রিসভা থেকে বের করে ওকে চাকরি থেকে বহাল দূর করে দিয়ে ওকে একটু জেলে ঢুকিয়ে দিন না। একটা কাজ অন্ত করুন না। আমার পরামর্শ দিদি নেবেন, আমার পরামর্শ আপনার দেব নেয়, জানেন তো? আপনার দেব আছে না? আপনি আমার পরামর্শ নিলে আপনার অনেক সমস্যা মিটে যেত। যেমন একটা কি পরামর্শ আপনাকে অনেকবার অনেক আগে থেকে দিয়েছি, মনে হয় রাজ্যে প্রথম দিয়েছি আমি। কি পরামর্শ? যে আপনাকে যখন জয় শ্রীরাম বলে আপনার দিকে যখন লোক যাবে জয় শ্রীরাম, আপনি যখন তেড়ে মারতে যান, ওরা কি দেখে দিচ্ছে বলুন তো ম্যাডাম? আপনি হিন্দু ধর্মে খুব ভালোবাসেন জানি, 700 কোটি টাকা খরচা করছেন, মন্দির করছেন, খুব ভালোবাসেন জানি, কিন্তু ওরা কি দেখা দিচ্ছে? বলছে আপনি রামের শত্রু। আপনি তো রামের শত্রু নন, একেবারেই আপনি রামের শত্রু নন। তো দেখে তো দিচ্ছে, আপনি তেড়ে যাচ্ছেন কেন? আপনার উচিত যখন জয় শ্রীরাম বলে ওরা কেউ আপনার কাছে আসবে, আপনি নিজেও বলবেন জয় শ্রীরাম, তারপর তাকে জড়িয়ে ধরবেন। হ্যাঁ, রাজ্যপালের মতো লোকগুলো আবার এটা করতে যাবেন। ছোটখাটো ছেলেরা যারা করবে, আপনার নাতি নাতনি সমবয়সী, ওদেরকে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরে নিজেই জয় শ্রীরাম বলবেন। দেখবেন তার পর দিন থেকে আপনাকে দেখলে জয় শ্রীরাম বলে খিল্লি করাটা বন্ধ হয়ে গেছে। ঠিক আমার কথা শুনলো আপনার অভিনেতা দেব, ও তো অভিনয় জানে, তাই মাসুম আক্তারের কথাও খুব মানে। ও ঠিক একই কাজ করলো। আমি অবাক হয়ে গেছি যে কি করে আমার কথা তার কানে গেল, নাকি নিজের বুদ্ধি দিয়েই করেছে, আমি জানি না সেটা। ওদের বুদ্ধি থাকতেও থাকতে পারে, ঈশ্বর তো ওদের বুদ্ধি দিয়েছে, অভিনয় করছে। জড়িয়ে ধরলো, জয় শ্রীরাম বললো, উনি নিজেও জয় শ্রীরাম বললেন, জড়িয়ে ধরলেন, ভালোবাসাবাসি হয়ে গেল। দ্বিতীয়বার ভুল করো দেবকে আর কেউ জয় শ্রীরাম বলে খিল্লি করার সাহস পাবে না, কিন্তু আপনাকে পাবে। আপনি এখনো কিন্তু আমার কথা শোনেননি দিদি, আমার কথা শুনুন। কুণাল ঘোষ যাকে জেলে ঢোকাতে বলেছে ওকে জেলে ঢোকান, আর জয় শ্রীরাম বলে নিজেও আওয়াজ করে বলেন জয় শ্রীরাম, দেখবেন আপনার থাকবে মান। ধন্যবাদ। এই এসএসসি আমরা দেখছিলাম হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রাজনৈতিক তরজার মধ্যে এবার এসএসসির সার্ভার থেকেই লিস্ট হাতে পেল সিবিআই। এবারে কি অযোগ্যদের পর্দাফাঁস? নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে সিবিআই এর হাতে এসে গেল চাকরি চুরির ইমেলের কপি। অভিযোগ, কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নাইসাকে মেল করেছিল এসএসসি। বিস্ফোরক সেই নথি এলো সংবাদ মাধ্যমে। মাননীয়া, আপনাকে চোর বলে নাকি বলেছে, নাকি বলে নাকি মামলা করুন বলছে, যে এটা কি উত্তর আছে? এটা এখানে চোরটাকে আপনি কিচ্ছু জানেন না। আপনি শুধু মাওবাদী চিনতে পারেন, বাকিদের চিনতে পারেন না। ওরে বাবা, তাহলে কি আপনার শরীর খারাপ? তাহলে কি আপনার ট্রিটমেন্ট করা দরকার? বলুন না, চিকিৎসক নিয়ে যাচ্ছি, তাহলে নবান্নে যাচ্ছি। আপনার পাশের লোকেরা কেউ আপনাকে হেল্প করছে না। আপনার ভাইরা তো ত্যায্য ভাই করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কাউকে ত্যায্য ভাই করতে দেখিনি। আপনি নিজের ভাইকে ত্যায্য ভাই করে দিয়েছেন। ত্যায্য পুত্র শুনেছি, ত্যায্য ভাই শুনিনি, ত্যায্য ভ্রাতা শুনিনি। আপনার ঘরের লোকের আপনার শত্রু নাকি বলুন তো? আপনাকে ট্রিটমেন্ট দরকার আছে। আমি বলে রাখি, শিক্ষায় যে বিপুল চুরি, আপনি যদি না জানতেন এই চুরি হতো, আপনি উত্তর দিন আমাকে। আচ্ছা, আপনার অজান্তে এত চুরি হয়ে গেল, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন কেন? যদি আপনার অজান্তে এত চুরি ডাকাতি নোংরামি নষ্টামি হয়ে থাকে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার আপনার অধিকার নেই। তারপরে আপনি কোনো খোঁজই রাখেন না। আপনি শুধু ওই কবিতা লিখছেন আর ড্রয়িং করছেন। আপনার কে চিত্র আঁকতে বলেছে, কবিতা লিখতে বলেছে? ওটা কি দরকার? রাজ্যের লোককে এটার জন্য আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে? যে মুখ্যমন্ত্রী বানানোর পর আপনি বই লিখবেন, কবিতা লিখবেন আর ড্রয়িং করে, ওর জন্য তো অনেক লোক বসে আছে। ওই তো সব দাঁড়িয়ে একটু হালকা দাঁড়িয়ে শুধু বসে আছে।
ওই সমীরাই বসায় যেত, আপনার সাথে আগে ভাবছিল, এখন আড়ি হয়ে গেছে, এখন নেই দাড়ি, তাই ওর সাথে আপনার আড়ি। তো ওই কাজটা আপনাকে কি করতে বলেছে? আপনি তো জনগণকে বলেছেন দাদা সবাই মিলে আমাকে ভোট দাও, আমি তোমাদের সেবা করবো। তো ওই সেবাটা আপনাকে কে ওই ছবি আঁকতে বলেছে আপনাকে? আপনি ছবি না আঁকলে কি পশ্চিমবঙ্গে ছবি আঁকা বন্ধ হয়ে যাবে? শিল্প সাহিত্য সব বন্ধ হয়ে যাবে? একদম ওই কাজ করতে যাবেন না। আপনি মন রাখুন, চারিদিকে খোঁজ রাখুন আপনার দলের লোকজন কোথায় চুরি চামারি চিটিংবাজি করছে, কোথায় লোকের মাস্টার্য করছে, মাস্তারি করছে, গুন্ডামি করছে আর সন্দেশকারী করছে। দেখুন কোথায় কামদনি করছে, কোথায় ওই গাই কাটা হচ্ছে। বরুণ বিশ্বাস তো মরে গেল, শুনেছিলাম নাকি আপনাদের বালুদা নাকি হত্যায় যুক্ত। তো বরুণ বিশ্বাস যাদের জন্য শুনেছিলাম, ওটা আমি জানি না, প্রমাণ নেই, বরুণ বিশ্বাস যাদের জন্য মারা গেল, যারা মারলো সেই ধর্ষক, তাদের কজনের শাস্তি হয়েছে ম্যাডাম বলুন না? চম্পলা সর্দার মনে পড়ে? আপনি তো তাকে রেপিস বলে দেখিয়ে কত বাংলা বন্ধ করে দিলেন। চম্পলা সর্দার মনে পড়ে? বাম আমলে বাংলা বন্ধ করলেন, কলকাতা দিল্লি থেকে চলে এলো আপনার বন্ধু জর্জ ফার্নান্ডেজ ওই বন্ধের দিনে, মনে পড়ে? তারপরে প্রমাণ হলো চম্পলা সর্দার মিথ্যা। 5 জন জেলে ছিল, তারা ছাড়া পেল। ছাড়া পেল কিভাবে? নিঃশর্ত ছাড়া। তারা একেবারে বেকসুর খালাস, তাদের কোনো কসুর ছিল না। আপনার জন্য 5 বছর তারা জেলে ছিল। তাহলে ওটা যদি মিথ্যে প্রমাণিত হয়ে যায়, রাজ্যপাল একটা সত্য কি করে প্রমাণ করবো? ওটা মিথ্যা, তাহলে আপনি মিথ্যে বলেন না কিরকম? চম্পলা সর্দার কি আপনাকে বোকা বানিয়েছিল, না আপনি চম্পলা সর্দারকে ষড়যন্ত্র করেছিলেন? কোনটাকে উত্তর দিন, আমি উত্তর দিন, আগে আগে উত্তর দিন। আমি আপনাকে বলছি ম্যাডাম, এগুলো বন্ধ করুন না। আপনি দায়িত্ব সহকারে মুখ্যমন্ত্রী দায়িত্বটা পালন করুন, খোঁজ রাখুন। এই 26,000-এর একটু কম যে সকল শিক্ষকদের লিস্ট গেছে সুপ্রিম কোর্টে, আরো 52,000 ট্রেডে যাচ্ছে, 52,000-এর মতো প্রায়, আরো অনেক আছে, এই হিসেব নেই। তার মধ্যে প্রায় আপনারা বলছেন 7,000-8,000 নাকি জালি, ওই মানে ওই চালের সাথে কাঁকড় জালি। আমি বলছি ওটা 11,000 প্রায়। আমার কাছে তথ্য আছে, আপনার কাছে তথ্য নেই তো, আপনার তো পিছনে থাকেন। কোথায় কখন কে চুরি করছে আমার কাছে শুনে আমি বলে দাও, আপনার কাছে তথ্য থাকেন। আপনার কোনো সিবিআই টিবিআই কিছু, ওই আপনার কি সিআইডি টিআইডি কিছু আছে না, গোয়েন্দা বিভাগ কিছু আর, বা জেনেও চুপ করে বসে থাকে, বা জেনেও চুপ করে বসে থাকে। তো এদের জন্য 2 মাস সময় দিয়েছে, তাই তো সুপ্রিম কোর্ট? কেন দিয়েছে? যে এই 2 মাস আপাতত থাক, একটু খোঁজখবর নেওয়া। পরবর্তীকালে ওই 2 মাসের এবং আগের 8 বছরের বেতন সহ সুদ সহ ফেরত দিতে হবে। কাদের? এই কাকর শিক্ষকদের। সুপ্রিম কোর্টে বলে দিয়েছে। আপনি জুলাই মাসে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পাবেন, কিন্তু আপনার লাভটা কোথায়? আপনার একটাই লাভ, ভোটের সময় আপনি উদরে গেলেন, ভোটের যে বৈতরণী আপনি পার হয়ে যাবেন তার আগে, তারপরে তো আপনার মূলত কোনো দায়িত্ব নেই। তারপর আপনি কিছু কিন্তু ঘুমাবেন, যা পারে হোক, মানুষ মরে যাক পড়ে যাক, কি এসে তাতে? তো আপনার কি দুঃখ লাগছে না? এই করাপশন, এই চুরি, এই ডাকাতি, আপনারা বলছেন আমার আত্মা শান্তি হয়ে গেল। আপনি তো বেঁচে আছেন, আপনার আত্মা শান্তি হয়ে গেল। বেঁচে থাকলে আত্মা শান্তি হবে জানা নেই। আপনি কি প্রচন্ড প্রশান্তি পেয়েছেন? কিসে প্রশান্তি পেলেন আপনি? 2 মাস সময় নিয়েছে, তারা বলেছে এখন এত লোকের কথা শুনতে পারবো না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের কথা শোনার টাইম হয়নি তাদের। আপনার যে লয়ার, কয়েক কোটি টাকার লয়ার, অজস্র লয়ার গিয়েছিল, তার মধ্যে 10 জনের কথা নাকি শোনার টাইম পাইনি জাস্টিস। তাই বলেছে ঠিক আছে 2 মাস একটু স্টে করে দেওয়া হলো। তাদের না আচার কি আছে? তো একজন খুনির আসামি, একজন ধর্ষকের আসামি, যার ফাঁসি হবে, তাকে ধরুন 2 মাস যদি স্টে করে দেয়, তাতে কি হয়ে যেতে? 2 মাসে বেঁচে রইল। তার জন্য এত আত্মশান্তি হয়ে যায়। আসলে আপনার আত্মশান্তি কোথায় জানেন, কোথায় মুক্তি জানেন? কানে কানে বলবো, ভোট বৈতরণী পার হয়ে যাওয়া। আপনি ভোট ছাড়া কিছু জানেন না, শুধু ভোট। তাই তো সিএ এর জন্য আজকে আপনি ওকালতি করছেন। সিএ ধন্যবাদ, চলুক। ভোট মতুয়া যাক, মোল্লা মোল্লা যায় যাক, মতুয়ারা আয়, মোল্লা ভোট এমনি পাবো, ওরা কিছু বোঝেই না। আবার গিয়ে ভুজুং বাজুং দিয়ে দেবো, 2-একটা টুপিওয়ালা দাড়িওয়ালা লোককে নিয়ে হই করে দেবো। ছি। মঙ্গলবার 9ম দশমের নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই হাতে গ্রেফতার হয়েছিলেন যে বড়ইয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেই জীবনকৃষ্ণ সাহা পরে যখন শীর্ষ আদালতে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং মঙ্গলবার সেই শীর্ষ আদালত তার জামিন মঞ্জুর করলো। এর মধ্যে একটা প্রসঙ্গ উঠে আসছে, সিবিআই এর তরফে আইনজীবী দাবি করেছেন যে চাকরি প্রার্থীরা টাকা ফেরত চাওয়ার পর জীবনকৃষ্ণ সাহা এবং চাকরি প্রার্থীদের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েছিল পুলিশ। পুকুরে ফেলে দেওয়া ফোন উদ্ধারের পর সেই ফোন থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করছেন সিবিআই এর আইনজীবীরা। কি বলবো, এটা বিস্ফোরক তথ্য। দেখুন আমি জানি না, হয়তো সাহায্য করেছে হয়তো সিবিআই কে। জীবনকৃষ্ণ আর একটা তো সব কৃষ্ণ তো ভর্তি।
আর ওই কাকু, কালীঘাটের কাকু, তারা তো গলার টেস্ট হয়ে গেছে, সব নাকি মিলে গেছে, নাকি তার শাস্তি কোথায়? অনেকগুলো তো পেন্ডিং আছে জানেন, এগুলো ক্রমশ প্রকাশ হোক। আমার মনে হয় এই জামিন দিয়ে ওকে একটু হাতে রাখার চেষ্টা হলো। কাকে? ওই জীবন কৃষ্ণ, যাতে করে রাজসাক্ষী হতে পারে। আমার উল্টো মনে হচ্ছে। আর একটা কথা বলি, জীবন কৃষ্ণ তো প্রপার্টি বেচতে হবে। এই যতগুলো কৃষ্ণ কৃষ্ণ আছে, এই যে শিক্ষকদের বলা হচ্ছে কাটবানি শিক্ষক, জালি শিক্ষক, কাকর শিক্ষক, তাদের ওই 8 বছরের বেতন সুদ ফেরত দিতে হবে, সেটা একটা দাবি হতেই পারে। কিন্তু আসল আমার দাবি তো অন্য। আমি আগেও আপনার চ্যানেলে বলেছি, আসলে কাদের সম্পত্তি কি নেওয়া দরকার আছে, কাদের জেল হওয়া দরকার আছে? যারা অবৈধ চাকরি দিল, যারা অবৈধ কাজ করতে শিক্ষকদের পরিচিত করলো, তারা, হ্যাঁ, পার্থদান, ওই জীবন কৃষ্ণ বাবু, ওই অয়ন কুন্তল শান্তনু, ওই সুবীরেশ, ওই শান্তিপ্রসাদ, ওই মানিক, ওই কল্যাণময়, ওই বালুদা, ওই অনুব্রত, যারা সব আছে, সবাই সবাই সব দলবল। আরো যারা জেলের বাইরে আছে, সেই সংখ্যাটা হচ্ছে 90%। 10%-এর মতো হয়তো গেছে, 90% বাইরে ঘুরে বেড়াচ্ছে। প্রচুর সজজন ঘুরে বেড়াচ্ছে যারা কালেকশনের দায়িত্ব নিয়েছিল। আর পিরামিডের চূড়ায় কারা আছে? সব টাকা, সব নদী সমুদ্র কোথায় যায়? মহাসমুদ্রে যায়, ওদিকেই থায়। মহাসমুদ্র কোনটা? পিরামিডের চূড়া। মাননীয়, পিরামিডের চূড়া বলতে কোনটা বোঝায়? ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞেস করে দেখুন, উত্তর পেয়ে যাবে। তো এদের সবার সম্পত্তি ক্রোক করতে হবে, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে, নিলাম করে। ওই সম্পত্তির টাকা কত? প্রায় হাজার হাজার কোটি টাকা হবে। জীবন কৃষ্ণ সম্পত্তি আছে কিন্তু। ওই মানিক বাবু, তার ছেলে নাকি লন্ডনে বাড়িটা নেই, আমার চেয়ে একটু হয়তো বেতন বেশি পায়, তাদের কিছু লন্ডনে বাড়ি। আরে বাবা, কি শাড়ি, কি চুড়ি, কি ঘুড়ি, কি পয়সার তুড়ি, ও বাড়ছে দিন দিন ভুড়ি। এই ভুড়ি চুড়ি দুড়ি, আরে ওর পিতার আরো সব কত আছে, হৈমন্তী, প্রিয়াঙ্কা, আবার শ্বেতা, ওই অয়নের শ্বেতা, কত সব চারিদিকে সব ওই মাসিন ঘুরছে। খেলা হবে, ওই মাসিন খেলছিল। তো এই সম্পত্তিগুলো সব বাজেয়াপ্ত করতে হবে, এগুলোকে নিলাম করতে হবে। নিলাম করে ওই নিলামের টাকায়, জনগণের টাকা, ট্যাক্সের টাকা না, আমার টাকা নয়, ওই নিলামের টাকায়। হ্যাঁ, পার্থবাবুর বউ বাচ্চা খেতে পাবে না, যদি স্ত্রী মারা গেছে। অনেকের বউ বাচ্চা, আত্মীয় স্বজন সব আছে, চুরি টাকা খাবে কেন? চুরি টাকা খাওয়া যাবে না। তাদেরকে ভিখারি হতে হবে, তাদেরকে আপনার কাছে গিয়ে থালা বাসন নিয়ে বসতে হবে। ওই বালুদার পরিবার লোক থালা নিয়ে আপনার কাছে যাবে, একটু পয়সা দেবে, খেতে পাইনি মাইরি, একটু পয়সা দেবে, এটা উচিত। কারণ চুরি করছে দেখো, তারা প্রশ্রয় দিয়েছিল, কি মজা ফুর্তি হচ্ছে। আমার স্বামী চুরি করে আনছে, আমার বাপ চুরি করে আনছে, কি মহৎ কাজ করছে, কি কালচার, কি সংস্কৃতি, বঙ্গ সংস্কৃতি, চুরির অপকীর্তি, বঙ্গ সংস্কৃতি। তো এদের সম্পত্তি কবে, আমি মহামান্য সুপ্রিম কোর্টকে বলছি, হাইকোর্টকে বলছি, বিচারকদের বলছি, আমি অ্যাডভোকেটদের বলছি, আমার দরখাস্ত, আমি সওয়াল করছি, এটা আমি জানতে চাইছি, আমি অ্যাপিল করছি, এটা কি, যে প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত লোক, মন্ত্রী, আমলা, কামলা, ধামলা, শতরঞ্জন, সবার সম্পত্তি ক্রোক করে, বাজেয়াপ্ত করে, সিজ করে, নিলাম করা হোক। নিলাম করে ওই টাকায় যারা গাছতলে বসে আছে, যাদের 8 বছর ধরে চাকরি হয়নি, বৈধ চাকরি প্রার্থী যারা বসে, তাদেরকে ক্ষতিপূরণ সহ, তাদের বেতন সহ তাদের চাকরি দেওয়া, তাদের নতুন চাকরি পাবে উইথ 8 বছরের তার প্রাপ্য, সেই প্রাপ্য সুদ সহ। ক্লিয়ার? শুধুমাত্র এই কাঁকর গরিব ঘরের ছেলেগুলো, যারা কিডনি বেচে, গদ্য সম্পত্তি বেচে, জমি জায়গা বেচে, অনেক কষ্ট করে, তারা যেন ওটাই হতো মুক্তির রাস্তা, তাই অবৈধতার পথে এগিয়েছিল, শুধু তাদের প্রতি হিমস্র হলে চলবে না। তারা দুর্বল, সবলদের দিকে যান। যারা এই কর্ম করেছে তাদের হবে আসল শাস্তি, তারা থাকবে জেলে অথবা ফাঁসিতে, আর তাদের এন্টায়ার প্রপার্টি থাকবে কাদের হাতে? যারা ক্ষতিগ্রস্ত, যারা অসহায়ত্ব পেয়েছে, তারা এবার মুচকি হাসি হাসবে। এটাকেই বলে জাস্টিস, এটা হচ্ছে কাজীর বিচার। আমি কাজী মাসুম আক্তার, এই কাজীর বিচার আমি আপনাদের শোনালাম। ধন্যবাদ। এর আগে যখন শীর্ষ আদালতের যে রায়, সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের রায় শুনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, বিচারের বাণী নিভৃতে কাঁদে না। তিনি বলছেন পার্থর আমলেই বদল ওএমআর সংরক্ষণের নিয়ম, এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর উপর দায় চাপিয়ে দিচ্ছেন ব্রাত্য বসু। এখানে ব্রাত্য বসুর ভূমিকা নিয়ে কি বলুন? খোদাকে ঠকায় ভোদা, আর ভোদাকে ঠকায় খোদা। কে কাকে কার ঘাড়ে ফেলে দেবে, তার কম্পিটিশন চলছে। আমি এর বেশি কি ব্যাখ্যা দিতে পারি?
পার্থবাবু পাপ করেছে, তো যিনি বর্তমানে আছেন তিনি পাপ মোচনের জন্য কি কি পদক্ষেপ লইয়াছিলেন, তিনি ত্রিকালদর্শী হইয়াছিলেন, কি কি পদক্ষেপ ত্রিকালদর্শী হইয়া লইয়াছিলেন, নিজের উত্তর খুঁজে পান, তাহলে উত্তর পাওয়া যাবে। ধন্যবাদ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 16ই জুলাই সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে কি রায় হয় সেটার দিকে তাকিয়ে আছে আমজনতা। আপনার কি মনে হয় রায় কোন দিকে? ভয়ঙ্কর রায় হবে। আমি এর আগেও চ্যানেলে বলেছি, যে নাচন কোদন হচ্ছে, আমার খুব ভালো লাগছে, মাননীয় সুপ্রিম কোর্টকে সম্মান দিয়েছে, কোনো উইংকে সম্মান দেন উনি। হাইকোর্টকে গেরুয়া বলে দিয়েছেন, বলতে পারে হাইকোর্টকে গেরুয়া? যতগুলো জাস্টিস আমাদের পরিচিত মুখ, জাস্টিস সিনহা থেকে আরম্ভ করে তার স্বামীকে ফাঁসানো হয়েছিল, জাস্টিস সিনহা, অমৃতা সিনহাজি, তার হাজব্যান্ডকে ফাঁসানো হয়েছিল এবং কোর্টে ধ্যাতারি খেয়েছে, হ্যারাসমেন্ট করা হচ্ছিল, যেহেতু সিনহা, জাস্টিস সিনহা রায় দিচ্ছেন কঠিন কঠিন রায়। অভিজিৎ বাবুর অবস্থা দেখতে পাচ্ছেন, সে এমন অবস্থা, তার বউ পালিয়েছে, তার ঘরে কাজের লোক নেই কেন, তার বাড়িতে কেউ যায় না কেন, সে ইংরাজি জানে না কেন, এগুলো উত্তর এমন এমন তার বিরুদ্ধে অভিযোগ। এখন তো তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, খুনের মামলা আর শিরোধানির মামলা দুটো হয়েছে। জাস্টিস দেখেছেন তাহল, আরো সব জাস্টিস আছে, জাস্টিস মান্তা আছেন, আরো অনেকে আছেন, এরা সব গেরুয়া। সুপ্রিম কোর্টে কিন্তু গেরুয়া নয়, সুপ্রিম কোর্টে ভালো বলছে। এই সুপ্রিম কোর্টকে কখন গেরুয়া বলবে এটা নিয়ে আমার খুব দ্বন্দ্ব আছে। সুপ্রিম কোর্ট রাম মন্দির রায়টা দিয়েছিল না মাননীয়া, ওটা রাজ্যের মুসলমানদের সব বলি, মাননীয় খুব ভালো লেগেছে। সুপ্রিম কোর্ট তো গেরুয়া নয়, সুপ্রিম কোর্ট মহৎ শ্রেষ্ঠ, মাননীয়কে আজীবন শ্রেষ্ঠ বলতে হবে। কিন্তু রাম মন্দির রায়ের সময় সুপ্রিম কোর্ট সঠিক ছিল, জানেন, রাম মন্দির রায়ের সময় সুপ্রিম কোর্ট সঠিক ছিল, কারণ মুখ্যমন্ত্রী একেবারেও তার বিরোধিতা করেন এবং উনি বলেছেন রাম মন্দির হয়েছে, আমি কি তার কোনো বিরোধিতা করেছি? এই রাজ্যের মুসলমান ভাইরা, রাম মন্দির হলে মাননীয় মুখ্যমন্ত্রী তার কোনো বিরোধিতা করেন না, উল্টে 7 কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করেন পশ্চিমবঙ্গে। আপনাদের ভয় দেখিয়েছিল না, মনে পড়ে 1992-তে কি কি ভয় দেখিয়েছে? এখন আর লাগবে না, কারণ রাম মন্দির ওয়েটেজটা বেশি, ওইদিকে মানুষের আবেগটা বেশি, রাম মন্দিরের বিরুদ্ধে আবেগটা কম, তাই রাম মন্দিরের বিরুদ্ধে উনি যাবেন না ভোট। এবার আমি সুপ্রিম কোর্টের কথা আসি। সুপ্রিম কোর্টে যে ইজ্জত উনি দিয়েছেন, সুপ্রিম কোর্টে এত অসাধারণ রায় দিয়েছে 2 মাসের এই স্থগিতাদেশের জন্য, ওনার আত্মার শান্তি হয়ে গেছে, আত্মার শান্তি পেয়েছে, উনি প্রশান্ত হয়েছেন, উনি শান্তি, স্নিগ্ধ, তৃপ্ত, ঋদ্ধ, আর কত সব ধদ আছে, সব করেছে, বিস্ময়কর আত্মার শান্তিটা কিন্তু আমি শুনলাম। এই 16 তারিখের রায়ে দেখবেন বালিদের জন্য, এই কাকরদের জন্য একটা সিদ্ধান্ত, আর যোগ্যদের জন্য একটা সিদ্ধান্ত। যোগ্যরা ধরুন ছাড় পেয়ে গেল, পেয়ে যাওয়া উচিত, কিন্তু তাদের যে অসম্মান হলো, তাদের মধ্যে যে আশঙ্কা তৈরি হলো, তাদের ছাত্রছাত্রী, শিক্ষক, গার্জেন মহলে তাদের যে মর্যাদা হানি হলো, তাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হওয়ার জন্য শারীরিক মানসিক ক্ষতি হলো, তাদের যে আর্থিক ক্ষতি হলো, আর্থিক ক্ষতি মানে কেউ কেস কাজারি করতে কোর্টে গেছে হয়তো, সেই ক্ষতি বলছে, সেই দায়টা কার? সেই দায়টা কি হাইকোর্টের, না সেই দায়টা স্কুল সার্ভিস কমিশনের, সরকারের? এটা ক্লিয়ার করুন। সরকার যদি আগে স্বচ্ছ শিক্ষক অস্বচ্ছ শিক্ষকের তালিকা তৈরি করে দিতে পারতো, যেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে দেবে বলে দাবি করেছে, যে আমরা কাকর শিক্ষকদের তালিকা দেবো আর ভালো ভাত যেটা স্বচ্ছ শিক্ষকের তালিকা দেবো, কোথায় দেবে? সুপ্রিম কোর্টে দেবে। যদিও ওএমআরসি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, কোন জাদু বলে করবে সেটা আমাদের জানা নেই, ভগবান জানেন আর মানুষ জানেন, এই দুজন জানেন, আমরা জানি না কেউ। যদি তাই করে তাহলে হাইকোর্টে যখন চেয়েছিল তখন তো দেয়নি, তাই তো এই দুরবস্থা হলো, তাই তো হাইকোর্ট রায় দিতে বাধ্য হলো, তাই একটা বলিষ্ঠতা এলো লড়াই, নাহলে বলিষ্ঠতা আসতো না। এর জন্য ক্ষতিগ্রস্ত হলো ওই যোগ্য শিক্ষকরা। সেই যোগ্য শিক্ষকরা চাকরিতে পুনর্বহাল হয়ে যাবার পর, মানে এখনো বহাল আছে চাকরিতে, তাদের এই কাঁটা দূর হয়ে যাওয়ার পরে যে কাঁটাটা এখন রয়েছে বিধা আছে, এর জন্য তারা সব দল বেঁধে এই স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত, এই মানসিক টর্চার দেওয়ার জন্য। আমি পরিষ্কার কথা বলছি, যদি আত্মসম্মান থেকে থাকে, শিক্ষক যদি তো আত্মসম্মান করে তল নিতে, যাদের আত্মসম্মান হয়েছে তাদের রয়েছে, তাদের ট্রান্সফার, তাদের ক্ষতিগ্রস্ত করা, তাদেরকে লেলিয়ে দেওয়া, তাদের বিরুদ্ধে একাধিক চার্জ গঠন করার একাধিক ভুরি ভুরি উদাহরণ আছে। রাজ্যে মেরুদণ্ড সম্পন্ন শিক্ষক থাকতেই পারে না। শিক্ষক আমার মেরুদণ্ড, ভাঙা মেরুদণ্ড, তলিয়ে যাবে, নাহলে তোমাকে চক্রান্ত করে সাহায্য করে দেবো। এই অজস্র ভুরি ভুরি উদাহরণ পাবে। আমি ওই জায়গায় যাচ্ছি না, আজকের আলোচনা বিষয়টা না। সুপ্রিম কোর্ট যে রায় দেবে, অভাবনীয় রায় দেবে, তখন সুপ্রিম কোর্ট গেরুয়া না হয়ে যায়, রংদে গেরুয়া না হয়ে যায় সুপ্রিম কোর্ট, দেশের অসম্মান হবে, ভারতবর্ষের সমস্ত মানুষের
ন্যায় পাওয়ার শেষ স্থল যে সুপ্রিম কোর্ট, তার মর্যাদা নিয়ে তখন খেলা না হয়ে যায়, খেলা হবে না হয়ে যায়। মাননীয়কে চেতাবনী দিয়ে রাখি, সুপ্রিম কোর্টকে আমি অনন্ত অনাদির জন্য কোনোদিন খারাপ বলবেন না। আপনি এখন যেমন আত্মার শান্তি দিয়েছে, যখন আপনার আবেগের বিরুদ্ধেও রায় হবে তখনও ওটাকে আপনি আপনার আত্মার শান্তি ভেবে ওকে লালন করবেন, পালন করবেন, বরণ করবেন, নতুবা ভারতবাসীর মা বাংলাবাসী আপনাকে দেখে দেবে। ধন্যবাদ। স্যার, আমার শেষ প্রশ্ন আপনাকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানে 195টা সিট পাবে এবারের লোকসভা নির্বাচনে, 195টা সিট পাবে বিজেপি, আর এখানে 35টা আসন পাবে তৃণমূল। তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার হেরে যেতে চলেছে? কি বলবেন? তাহলে মাছ রান্না করে আর কি হবে দিদি? আপনি নিজে হাতে মাছ রান্না করে আপনি তো কেজরিওয়ালকে খাওয়ানো উচিত। ওই লালু প্রসাদের ছেলেদের খাওয়াতে পারেন তো। লালু প্রসাদের ছেলেরা মাংস একটু বেশি খায়, মাছটা কম খায়। আপনি ওই সেই গোয়ায় গিয়েছিলেন না, ওখানে তো সর্বনাশ করে দিয়েছেন, বিজেপিকে ডিভিডেন্ড দিয়ে দিয়েছেন। আপনি উত্তরপ্রদেশে গিয়েছিলেন, বিজেপি লাভ হয়েছে। আপনি ত্রিপুরায় গিয়েছিলেন, বিজেপি লাভ হয়েছে। তো যেখানে যেখানে আপনি বিজেপির বিরুদ্ধে বলতে চান সেখানে সেখানে বিজেপি লাভ করিয়ে দেন। তো আপনি এই কথা বলে কি বিজেপি লাভ করাচ্ছেন না ক্ষতি করাচ্ছেন? একটু জাত দিচ্ছে করছে আর কি। আপনি 35টা পাবেন তো, আপনার শরীরটা ভালো থাকুক। এই এত রোদে টোদে মনের যদি একটু কালিমা দূর হয় ভালো। দিবাস্বপ্ন খুব ভালো জিনিস, হ্যাঁ, কিন্তু একটু দেখে শুনে করবেন। আপনি প্লেনে ফ্লেনে ওঠেন, অ্যাক্সিডেন্ট ভয় থাকে তো, আপনি তো ওই হেলিকপ্টারে চপারে কিছু ওঠেন না। দিবাস্বপ্ন খুব ভালো জিনিস, তবে ওই চপারে ওঠার সময় আপনি স্বপ্ন দেখতে যাবেন না, ফট করে আপনার চোট হয়ে যেতে পারে। ধন্যবাদ।